যখন আমি ৮০ সাল থেকে আপনার ওই মোহামেডানের পেপারগুলো আমি সংগ্রহ করতে থাকি, অর্থাৎ মোহামেডান আবাহনীর বিরুদ্ধে যে কয়টা ম্যাচগুলো জিততো আমি ওই পেপারগুলো সংগ্রহে রাখতাম এবং ওই পেপারগুলো বারবার আমি পড়তাম। কিন্তু আবাহনীরগুলো কিন্তু আমি রাখতাম না, যে আবাহনী যেগুলোতে জিততো ওগুলো কোনো সময় আমি রাখতাম না। ইভেন কি ওই তখন আপনারা লক্ষ্য করছেন যে ওই মোহামেডান আবাহনীর খেলার পরে যখন এটার পরেও কিন্তু আপনার এটার ২-৩ দিন রেস্ট চলতো আপনাদের এই ইয়াতে পত্রিকায় এবং বাংলাদেশ টেলিভিশনে আপনার এই ধারাবাহিকভাবে তারা এগুলো বর্ণনা করতে থাকতো। কিন্তু আসলে তো ওই তখন থেকেই কিন্তু আমার পত্রিকার সংগ্রহ শুরু। ৯৫-৯৬ সালে আমার ছোটো ভাই টিটো ও যখন বললো যে ভাইয়া এই পত্রিকাগুলো কিন্তু তোমার একদিন খুব মূল্যবান হয়ে দাঁড়াবে। হ্যাঁ, কীভাবে? তো বললো যে তুমি লেখালেখি করতে পারো এগুলো নিয়ে। তো লেখালেখি তখন এই মাথার ভিতরে এই জিনিসটা ঢুকলো আমার, যে লেখালেখি তো করতে গেলে তো তাহলে আমার শুধু মোহামেডান নিয়ে লিখলে হবে না, এখানে আবাহনী যে ম্যাচগুলোতে উইন করছে আমার তো ওই পেপারগুলো তো আমার দরকার। তখন আমি ওই আবাহনী যে ম্যাচগুলোতে উইন করছে ওগুলো আবার ওই ডেট খুঁজা বাইর করলাম, খুঁজা বাইর করে সংগ্রহে রাখার চেষ্টা করলাম। তখন পত্রিকা বলেন, ক্রীড়া ম্যাগাজিন, ক্রীড়ালোক, তারপরে ক্রীড়া জগৎ, এখন বাংলাদেশ আর্কাইভ থেকেও আমি যে অনেক তথ্য সংগ্রহ করছি। এবং তখন থেকেই আমার যে আমি মানে এই দুইটা দলের দ্বৈরথ নিয়ে একদিন আমি আসলে এই নামটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি যে আমাদের যে একটা সংগঠন আছে মহাপাগল ব্যতিক্রম ধর্মী মহারান সমর্থন, আমরা নিজেদের মধ্যে এটা আগে আলোচনা করি যে কোনটা দিলে ভালো হয়। কেউ বলছে যে ময়দানি যুদ্ধ, কেউ ময়দানি লড়াই, কেউ মোহামেডান আবাহনী লড়াই, এই বিভিন্নভাবেই করার পরে লাস্টে আসলো যে মোহামেডান আবাহনী ময়দানি লড়াই। অর্থাৎ যেহেতু এই দুইটা দলকে নিয়ে আমার করা ১৯৭৩ থেকে ২০২৩ পর্যন্ত ৫০ বছরে ১৩৬টা টোটাল ম্যাচ হয়েছে। এই ১৩৬টা টোটাল ম্যাচের বর্ণনা এই বইটার মধ্যে দেওয়া আছে। এটার প্রচ্ছদ করেছেন আমাদের শ্রদ্ধেয় নাজমুল আমিন কিরণ ভাই, চমৎকার একটা প্রচ্ছদ করেছেন উনি, এবং বইটা বের হচ্ছে অন্বেষা প্রকাশন থেকে। এই বইটার মধ্যে রয়েছে বলতে অ্যাকচুয়ালি মূল ফোকাসটা দেওয়া হয়েছে যে এই ১৩৬টা ম্যাচের বর্ণনার উপর। এই ম্যাচটাতে আপনার কারা কারা খেলেছে, অর্থাৎ একটা ম্যাচের পরে যে ধারাবাহিক বর্ণনাটা যখন দেওয়া হয় ঠিক সেই বর্ণনার আকারেই এটা তুলে ধরা হয়েছে। বিভিন্ন পত্রিকার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে কারা গোল করেছে, কে গোল মানে কারা গোল করেছে, কয় গোলে জিতেছে, কোন দল হেরেছে, এটা লিগের না টুর্নামেন্টের, ধারাবাহিকভাবে এটা ডেট ওয়াইজ এটা দেওয়া আছে। ১৩৬টা ম্যাচের রেফারি কারা ছিল সেটাও উল্লেখ করা হয়েছে। এই বইটা ১১ তারিখে এটার মোড়ক উন্মোচন হবে এবং বই মেলায় পাওয়া যাবে অন্বেষা প্রকাশনের স্টক থেকে, দর্শকরা সেখান থেকে সংগ্রহ করতে পারবে। এটা হারিয়ে যাওয়ার পিছনে তো ওই প্রথমেই তো আমি সেটা বললাম যে এটা হারায় গেছে বলতে অ্যাকচুয়ালি ক্রেজ আর ফুটবল যদি আপনার কি বলে, একটা হচ্ছে ফুটবল ক্রেজ, একটা হচ্ছে ফুটবল ডেভেলপমেন্ট, ফুটবলের উন্নতি, এই দুইটা যদি আমি বলি তাহলে দুইটা তো অ্যাকচুয়ালি দুই রকম কথায় আসে। ফুটবল ক্রেজ হারিয়ে গেছে কথাটা সত্যই, কারণ ২০০৯-১০-এর পরের থেকে আসলে ফুটবলের ইটা কমে গেছে, বিশেষ করে মোহামেডান আবাহনীর মানে দ্বৈরথের যে বিষয়টা। এটার কারণটা হতে পারে যে অনেকেই যারা বলে থাকে যে হয়তো মিরপুর মাঠে চলে গেছে খেলা, সেটা হতে পারে, আরও বিভিন্ন প্রেক্ষাপট থাকতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে মিরপুরে যাওয়াটাই কিন্তু প্রধান না এখানে। এটা যেটা হতে পারে যে মোহামেডান কিন্তু আপনার এই বিভিন্ন চ্যাম্পিয়নশিপ থেকে দূরে সরে আসছে, তারা কিন্তু প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে কিন্তু যেতে পারেনি। তার মানে কি একটা সাইডে দর্শক কিন্তু অফ হয়ে যাচ্ছে। এখন আপনার দলের সাফল্য যদি না থাকে এটা কিন্তু আপনি একটা সময় কিন্তু আপনি আর যাবেন না, তখন ওই পত্রপত্রিকায় খোঁজ দিতে থাকবেন, মাঠে কিন্তু যাবেন না। কিন্তু আপনার দল যদি ফলাফল পায় আপনি কিন্তু তখন মাঠে যাবেন, আরও বেশি খোঁজ খবর দিতে থাকবেন। তো সেদিক থেকে আমি বলবো যে ২০১৫-১৪-১৫ পরে কিন্তু মোহামেডান অনেকটাই পিছিয়ে গেছে। আমরা ২৩ পর্যন্ত যেটা আমি একটা হিসাব করলাম, ১৫ থেকে ২৩ মোহামেডান আবাহনী আপনার এখানে দুইটা ম্যাচ বাদে প্রায় সব ম্যাচই আবাহনী উইন করছে। তো এখানে তাইলে আবাহনীর সাফল্যটা কিন্তু বেশি, মোহামেডানের এই জায়গায় কম, এই জায়গায় মোহামেডান অনেকটা পিছিয়ে গেছে। তো এই সমস্ত কারণে আমি মনে করি যে মোহামেডান আবাহনী দ্বৈরথের প্রতি বাংলাদেশের যে ফুটবল প্রেমী যারা আছে তাদের আগ্রহের কিছুটা ভাটা পড়েছে। তবে আমি মনে করি শীঘ্রই এটা আবার ফিরে আসবে। এটা সম্ভব অবশ্যই। এই দুইটা দলই কিন্তু বাংলাদেশের খুব মানে পরীক্ষিত দুইটা দলের বিশাল সমর্থক গোষ্ঠী আছে। আমি আবার এই দুইটা দলের নাম বলতে যে আমি অন্য কোনো দলকে কিন্তু খাটো করছি না, কারণ মোহামেডান আবাহনী, ব্রাদার্স, ভিক্টোরিয়া, ওয়ান্ডার্স এরা যারা আছে বা বর্তমানে বসুন্ধরা আছে, আমি প্রত্যেককে সম্মান রেখেই কথা বলছি, প্রত্যেকটা দলেরই সমর্থক আছে। তবে এই দুইটা দলের সমর্থক একটা বিশাল বহর আছে। আপনি এই দুইটা দলকে জাগাতে পারলেই কিন্তু ওই সমর্থকরা মাঠে আসবে, আর মাঠে আসা মানেই ফুটবল ক্রেজ ফিরে আসা। ফুটবল ক্রেজ ফিরে আসলে আমি মনে করি ফুটবলের ডেভেলপ
রাতারাতি বদলে যাবে। জাতীয় দলের রেজাল্ট তো দীর্ঘদিন যাবত নাই। এখন যেমন এই যে হামজাকে নিয়ে একটা, এটাও কিন্তু একটা ক্রেজ ফিরার কিন্তু একটা পথ। হামজাকে নিয়ে আসে, এরপর আরও অনেকের নাম শুনছি যারা আসছে। এরা যদি এসে আমি মনে করি যে বাংলাদেশ ন্যাশনাল টিমে যোগ দেয়, যদি দুই একটা রেজাল্ট ভালো করতে পারে, অবশ্যই বাংলাদেশের ক্রেজ ফিরে আসবে, ফুটবলের ক্রেজ ফিরে আসবে এবং মানুষজনও যাবে দেখতে। সেরা ম্যাচ আসলে কোনটা, একটা ম্যাচ বলা যাবে না এখানে। আর যদি একটা ম্যাচ বলেন তাহলে আমি বলবো যে 1987 সালের লিগের ম্যাচটা, যেখানে আপনার নাসের হেজাজি মোহামেডানের কোচ ছিল ইরানের। কানন ভাই যখন আহত হয়ে যান গোলরক্ষক, উনি সরে গেলেন, তখন 1-1 গোলে 2-2 গোলে ম্যাচ ড্র চলতেছে। ওই সময় কানন ভাই আহত হয়ে মাঠ ত্যাগ করলেন। কোচ কাম গোলরক্ষক নাসের হেজাজি উনি মাঠে নামবেন। কিন্তু 78 সালে ওয়ার্ল্ড কাপে খেলছিলেন নাসের হেজাজি। উনি নামার পর ওই ম্যাচটা মোহামেডান 3-2 গোলে, খুরশেদ বাবুলের 38 মিনিটের সময় মোহামেডান গোলটা করে এবং 3-2 গোলে ম্যাচটা উইন করে। আমার দৃষ্টিতে ওই ম্যাচটা আমি এগিয়ে রাখবো। অন্যান্য বারের চেয়ে এবারে কাগজে কলমে হয়তো অনেকেই বলবে যে শক্তিশালী না, কিন্তু মাঠে কিন্তু আমরা দেখছি যে আল্লাহ রহমতে মোহামেডান কিন্তু ভালো ফলাফল করছে। ইতিমধ্যে কিন্তু 5 ম্যাচের 5টাতেই মোহামেডান জয় ছিনিয়ে নিয়েছে এবং এর মধ্যে আপনার আবহাওয়ারিও আছে এবং বসুন্ধরা কিংসও আছে। তো সামনে আমাদের ব্রাদার্স ইউনিয়ন রহমতগঞ্জ, এই দুইটা টিমের খেলা আছে। এই দুইটা টিমকে বিট করতে পারলে প্রথম পর্বে আশা করি যে মোহামেডান শীর্ষস্থান ধরে রাখবে। এরপরে দ্বিতীয় ধাপে যদি মোহামেডান ভালো করে নিশ্চয়ই ভালো করবে। আমার কাছে এখন মনে হচ্ছে যে কিছুটা দুর্বলতা তো আছেই। যেমন আমার কাছে রাইট ব্যাক পজিশনটা আমার কাছে একটু মনে হয় যে দুর্বল আছে। তারপরে আক্রমণ ভাগে যেমন ধরেন যে বুয়েটাং এই 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 তাকে যে আশাটা করে নিয়ে আসা হয়েছিল, অতটা আমরা দেখতে পাচ্ছি না আর কি। তো আমার মনে হয় যে আগামীতে হয়তো তারা রাইট ব্যাক এবং ওই পজিশনটা যদি ভালো খেলে, আমি 100% সন্তুষ্ট। কারণ একটা প্লেয়ার দীর্ঘদিন যাবত আপনার সার্ভিস দিয়ে যাচ্ছে। তো 5-6 বছর যখন একটা টিমে সে খেলে, তার তো কিছুটা কম বেশি এটা হইতেই পারে, উত্থান পতন এটা ঘটতেই পারে। তো ওনাকে নিয়ে জাজ করাটা আসলে আর ঠিক না। উনি এখন যা দিচ্ছে, যেটা খেলছে, এখন আমি মনে করি যে শতভাগ দিচ্ছে এবং শতভাগ খেলছে। আমি সব দলকেই রেসপেক্ট করি। একজন সমর্থক হিসাবে আমি সব দলকে রেসপেক্ট করি। বসুন্ধরা কিংস তার মধ্যে বাইরে নয়। তবে বসুন্ধরা কিংস যেভাবে তারা এগিয়ে আসছে, কারণ তারা আধুনিক মাঠের ছোঁয়া এবং তাদের কোচিং স্টাফ থেকে শুরু করে সবই আমি মনে করব যে ভালো মানের আর কি এবং আন্তর্জাতিক মানের। তো সেদিক থেকে অন্যান্য ক্লাবগুলো এগুলো দেখে তারা দেখে নিজেদের কিন্তু এইভাবে গড়তে পারে। এইভাবে গড়লে কিন্তু বাংলাদেশের ইয়েটা পরিবর্তন হবে। তবে এটা সহজ ছিল। আমাদের আগের যে ক্লাবগুলো আছে, মোহামেডান, আবাহনী, ব্রাদার্স ভিক্টোরি যারা আছে, এরা যেমন আগে এই মাঠ তৈরির ক্ষেত্রে যতটা সহজ ছিল, এখন তো আসলে এতটা সহজ না, এখন তো অনেক কঠিন। আপনি 70-80 দশকের কথা চিন্তা করেন, 80-90 দশকের কথা চিন্তা করেন, তখন তো অনেক মাঠ, অনেক জায়গা। তখন মাঠ তৈরি করার ক্ষেত্রে যে যতটা সহজ হতো, এখন কি ততটা সহজ হবে না। তারপরও আমি মনে করি যে এগিয়ে আসা উচিত। আপনার সাথে একমত, এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এটাই আমি বললাম যে এখানে অবশ্যই পরিকল্পনার অভাব, সুপরিকল্পনার অভাব এটা। কারণ এটা তো এটা যখন মোহামেডান, আবাহনী একটা সময় তুঙ্গে ছিল, তখন তারা ওইটাকে নিয়েই সন্তুষ্ট ছিল। আমরা সমর্থকরাও এটা নিয়েই সন্তুষ্ট। আমাদেরও মেধায় ওইভাবে হয়তো বা কাজ করে নাই যে এখানে আমরা 5 বছর গ্যাপ দিয়া বা মাঠ তৈরি করে আগামীর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। এই জিনিসটা কিন্তু তখন কতটা সহজ ছিল, কিন্তু সেটা তো করে নাই। এটা আমি বলবো যে এটা অবশ্যই ব্যর্থতা আমাদের। প্রত্যাশা তো প্রত্যেকটা দলের সমর্থকের একটাই থাকে যে তার নিজস্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ অর্জন করা। তো আমরাও সেটা চাই। যেমন 23 সালে মোহামেডান আপনার ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছে, তার অপোনেন্ট আবাহনীকে হারিয়ে। দুর্দান্ত একটা ম্যাচ ছিল। তো ওই যে বললেন না যে আপনার সেরা ম্যাচ কোনটি, আসলে এইভাবে বলা যাবে না। এটাকেও আমি আগায় রাখবো সেরা ম্যাচ হিসাবে। এই জন্য আগায় রাখবো যে দেখেন, মোহামেডান 14 সালে স্বাধীনতা কাপের পরে কিন্তু আর কোনো ট্রফি মোহামেডান পাই নাই। তো সেখানে এত বছর পর একটা ট্রফি, এই ট্রফিটা মোহামেডান ট্র্যাকটাকে বদলাই দিচ্ছে। এবং আমাদের যে কোচ আলফাজ ভাই, উনি এসে প্রমাণ করেছেন যে দলীয় কোচ খারাপ, দেশীয় কোচ খারাপ নয়, যদি তার মেধা এবং ক্ষমতা থাকে, বুদ্ধি থাকে, অবশ্যই ওইখান থেকে সে উত্তরা যেতে পারে। তো আমি মনে করব যে ওই ম্যাচটাও একটা সেরা একটা ম্যাচ ছিল। এবারে লিগটা যেন মোহামেডান পায়। মোহামেডান যদি এবারে লিগ পায়, মোহামেডান আমি মনে করব যে আরও এক ধাপ আপনার এগিয়ে যাবে তার সেই অতীতের স্মরণীয় দিনগুলোতে ফিরে দিতে। সামনের পরিকল্পনা বলতে যে আমি মোহামেডানকে নিয়ে বেশি ভাবি। আমি এর আগে একটা বের করেছিলাম রূপকথার মোহামেডান আবাহনী, যার প্রচ্ছদ
আমাদের কিরণ ভাই করেছিলেন। এবার বের করলাম মোহামেডান আবাহনীর দ্বৈরথ যেটা। তো এরপরে যেটা বের করব সেটা আমার ইচ্ছা আছে যেটা যে মোহামেডানের আপনার যাবতীয় তথ্য দিয়ে সেই 1936 সাল থেকে আপনার ধারাবাহিকভাবে আপনার তথ্য সংগ্রহ করে সেই তথ্য সম্বলিত একটা বই তৈরি করা এর শতভাগ জরুরি। এটা তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন, প্রত্যেকটা ফেডারেশনেরই উচিত এটা সংগ্রহ করে রাখা। কারণ আমরা কোথায় যাব বলেন, আমরা যারা সমর্থক, আমরা যারা টুকটাক হয়তো লেখালেখি করি, আমরা কার কাছ থেকে আমরা এই তথ্যগুলো পাবো? আজকে একটা তথ্যের জন্য আপনাকে দাঁড়ে দাঁড়ে আপনাকে ঘুরতে হয়। যেমন এই বইটার কথা আমি বলি, আমার যে বইটা বেরোচ্ছে এখানে কিন্তু শেষ আপনার আমি বোধহয় 4-5টা ব্যাচের আমি ওই প্লেয়ার লিস্টের আমি দিতে পারি নাই, আমি পাইনি। আমি অনেক খোঁজাখুঁজি করছি, আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনেককেই আমি ধরেছি, আমি আমার ক্লাব পর্যন্ত আমি গিয়েছি, আমি ব্যক্তিগতভাবে অনেককে আমি বলেছি, কিন্তু আমি পাইনি। ইভেন ফেডারেশন কাপ, আপনার ফেডারেশন কাপের যেটা চ্যাম্পিয়ন হয়েছে 2023 সালে, ওই লিস্টও আমি কোনো পত্রিকা আমি পাইনি। ওইটা আমি কীভাবে সংগ্রহ করছি, ওই যে ইউটিউবে যে খেলাটা ছিল ওই খেলার আপনার যখন স্ক্রলে যখন দেখাইছে ওইখান থেকে জুম করে করে আমি এটা সংগ্রহ করছি। তাহলে এটা বলেন, এটা তো থাকাটা উচিত। আমি মনে করি যে যারা যে দলেরই সমর্থন করুক না কেন, তারা যদি তাদের ম্যাচগুলোর যদি সংরক্ষণ করে এবং পরবর্তীতে একটা বই তৈরি করে, আমি মনে করি যে এখান থেকে তখন যে কেউই এটা পাবে। যেমন আমি হলফ করে বলতে পারি মোহামেডান আবাহনীর 1973 থেকে 2023 পর্যন্ত 50 বছরের আপনার যতগুলো তাদের মোকাবেলা হয়েছে আপনি প্রত্যেকটা তথ্য এখান থেকে পাবেন। বইটা লেখার সময়টা প্রায় 4-5 বছর হবে। তবে শুরু যদি বলি, শুরু তো সেই 80 সাল থেকেই, কারণ আমার তো সংগ্রহ তখন থেকেই শুরু। এই বইটা মূলত আসলে মানুষ তো বই মানে লিখে তার নিজের তাড়নার খাতিরে, অনেকে নিজের তাড়নার খাতিরে, অনেকে ব্যবসায়িক উদ্দেশ্যে লেখে, অনেকে হয়তো বা আপনার সংকলিত সংরক্ষণ করার জন্য লেখে। তো আমার ক্ষেত্রে আমি বলবো এটা আমার মনের খোরাক। আমি মোহামেডানকে ভালোবাসি আর মোহামেডান আবাহনীর দ্বৈরথটাকে আমি ভালোবাসি। তো যার কারণে কিন্তু আমরা এই বইটা তৈরি করা। এবং আরও একটা বিষয় যেটা যে বর্তমান যে তরুণ প্রজন্ম যারা, এই তরুণ প্রজন্ম কিন্তু অনেকেই মোহামেডান আবাহনীর যে একটা সময় যে দ্বৈরথ হয়েছিল, কি জাঁকজমক দ্বৈরথ, এই দ্বৈরথ থেকে কিন্তু তারা পিছিয়ে। এখন এটা আমি তাদেরকে দোষ দিব না, এটা তাদেরকে দোষ দিব না এই জন্য যে তাদের কাছেও কিন্তু আমরা পৌঁছাইতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। তা আমি মনে করবো যে এই বইটার মাধ্যমে তারা এই প্রজন্ম জানতে পারবে যে না, আমাদের দেশে ফুটবলে এই যে যারা মোহামেডান আবাহনীর কথা বলে, কথায় কথায় হয়তো মোহামেডান আবাহনী বলে, কেন বলে, এই বইটা পড়লে তারা বুঝতে পারবে যে না, আসলে এই মোহামেডান আবাহনীর এই বাংলাদেশ ফুটবলের একটা মানে একটা সময় একটা ভালো একটা দ্বৈরথ ছিল। হ্যাঁ, তারাও এটা নিয়ে হয়তো বা ভাববে এবং পাশাপাশি তারাও চিন্তা করবে যে দলেরই সমর্থক করুক তারাও এরকম একটা 50 ইয়ার্স হোক, 25 বছর হোক, 10 বছর হোক, এরকম একটা বই তৈরি করার চেষ্টা করবে। আর যারা লেখালেখি করেন ফুটবলের কোনো তথ্য যদি এই দুইটা দলের পেতে চান লড়াইয়ের, তাহলে এখান থেকে তারা সংগ্রহ করতে পারবে। এবং আমি মনে করি যে যারা স্পোর্টস প্রেমী আছেন তারা যদি এই বইটা সংগ্রহ করেন, পড়লে ভালো লাগবে আশা করি। ফুটবলে যুক্ত হলে তাহলে আসলে আমাকে অনেক পিছনে ফিরে যেতে হবে। যখন আমি স্কুলের ছাত্র, বয়স কত 8-9 এরকম হবে আর কি। তো আমার বড় ভাই ছিলেন মোহামেডানের মানে অন্ধভক্ত। তখন তার এগুলো আসলে বুঝতাম না এতটা। বড় ভাই শফিকুল ইসলাম তরুণ, ওনাকে দেখতাম যে অনেক সময় দেরি করে বাসায় ফিরতো, তার মানে সে খেলা দেখে ফিরতো। তো এটা নিয়ে আব্বার অনেক বকুনি তাকে সহ্য করতে হচ্ছে। তো প্রায়শই দেখতাম যে মানে বড় ভাইকে বকতেছে। তো আমার কিউরিওসিটি জাগতো যে আসলে কেন মানে বকাবকি করে বা কী বিষয়। তো ওই সময় তো আমাদের বাসায় দৈনিক বাংলা রাখতো তখন, এটা 78, 76, 77-এর ঘটনা। তো তখন দৈনিক বাংলাতে দেখতাম যে পরের দিন আমার বড় ভাই পেপারগুলো পড়তো, আমিও দেখতাম। তখন বুঝতে পারতাম যে না, সে মানে মোহামেডানের একটা ক্লাব আছে, এরকম সে খেলাটেলা দেখে। কোথায় হয় না হয় আমার অত বেশি এগুলো নেই ছিল না। তো দেশের বাড়িতে যখন যেতাম, চাঁপাইনবাবগঞ্জ আমার দেশের বাড়ি, আমার নানা ছিলেন কলকাতা মোহামেডানের সমর্থক। তো ওনার কাছে গল্প শুনতাম কলকাতা মোহামেডানের। তো তখন থেকে এদিকে আমার বড় ভাই মোহামেডান, ঢাকা মোহামেডান করে, এদিকে নানা খেলা দেখছে কলকাতা মোহামেডানের। ইভেন কলকাতা মোহামেডানের খেলা দেখতে যাও উনি কিন্তু রাইডের মধ্যেও পড়ছিলেন, শুনছি আর কি। তো তখন আস্তে আস্তে মানে এটার উপরে একটা ঝোঁক চলে আসলো। তো যেহেতু মোহামেডান নিয়ে আলোচনা হইতো, এটার প্রতি আমার দুর্বলতাটা চলে আসছে। তো 80 পর্যন্ত 79 পর্যন্ত আমি রেডিওতে কমেন্ট্রি শুনছি ঢাকা মোহামেডানের। 80 সালে আমার প্রথম মানে স্টেডিয়ামে যাত্রা শুরু। তো 80 সালে আমার প্রথম মোহামেডান ব্রাদার্স ম্যাচ দিয়ে আমার যাত্রা শুরু। লিগের শেষের দিকের ম্যাচ, তখন অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে যে মোহামেডান চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো মোহামেডান ব্রাদার্সের ম্যাচ, জানতাম যে এটাতে তো আর কোনো ঝামেলা হবে না, যেহেতু চ্যাম্পিয়নশিপ ঘোষণা হয়ে গেছে, তো যাই। তো এই আমার প্রথম আমার যাত্রা শুরু। ওই যে নেশা একটা পাইলাম যে এত দর্শকের মধ্যে খেলা দেখা করা, এরপরে থেকে কিন্তু আমার আর
থেমে থাকা নাই। মোহামেডানের এত উত্থান পতন যাই হোক না কেন, মোহামেডানের ম্যাচ আমার মানে হাতে গোনা খুব কম মিশেছে। তবে মোহামেডান আবাহনী দ্বৈরথ যদি আমি বলি, তাহলে ফরিদপুরের একটা ম্যাচ এবং কলকাতায় আপনার ভারতের কলকাতায় সম্ভবত চান্স কাপ হয়েছিল, যেখানে মোহামেডান আবাহনী আপনার সেমিতে মোকাবেলা করছিল। এই দুইটা ম্যাচ আমার মানে মিস হয়েছে। এছাড়া মোহামেডান আবাহনী কোনো দ্বৈরথ আমার মিস নেই। এই থেকে শুরু আমার এবং চলছে এখন। তখন তো আর এত টিভি মিডিয়ার যুগ ছিল না। এখন যেমন ছেলেরা, ইয়াং ছেলেরা যারা আছে, তারা কিন্তু খুললেই আপনার বিভিন্ন লিগের তারা তথ্য পাচ্ছে, খেলা দেখতেছে। তখন কিন্তু মোহামেডান আবাহনী ছাড়া বাংলাদেশে তার অন্য কোনো মানে এতটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। মোহামেডান আবাহনী, ব্রাদার্স ইন্ডিয়ান ওয়ান্ডার্স, ভিক্টোরিয়া এরাই ছিল আর কি। তো ওই সময় আমরা পত্রিকা বলেন আর রেডিওর বলেন, আমরা এই দুইটা ক্লাবেরই কিন্তু বেশি উত্থান আমরা দেখেছি, যার কারণে কিন্তু ওই প্রজন্ম ওই সময় ওইটার প্রতি বেশি ঝুঁকেছিল। তবে এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে কিন্তু কমে গেছে। কমে যাওয়ার কারণ কিন্তু এই নয় যে মোহামেডান আবাহনী থেকে বা অথবা বাংলাদেশের ফুটবল থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে, তা না। কিন্তু আমি মনে করি ওই জায়গায় আছে। শুধু প্রয়োজন হলো বাংলাদেশের ক্রেজটাকে, ফুটবলের ক্রেজটাকে, মোহামেডান আবাহনীর ক্রেজটাকে আবার উজ্জীবিত করা। এখন যেমন অনেকেই আছে মোহামেডানের খেলা দেখতে জানা, কিন্তু তার মানে এই না যে তারা কিন্তু আবাহনী মোহামেডানের বা মোহামেডান আবাহনীর তারা খবর রাখে না, সেটা না। আপনি খোঁজ নিয়ে দেখবেন তারা খবর ঠিকই রাখে, আবার গালাগালি দেয়, নিজ দলের গালাগালি দেয়, দূর কী করতেছে এগুলো, কী করে এসে লাগে কিন্তু ভিতরে। অতএব সমর্থনও কমে নাই, উত্তেজনাও কমে নাই, কিছুই কমে নাই। কমছে কোনটা? তাদের মাঠে যাওয়াটা কমছে।